চিত্তচিরে চৈত্র মাস। লেখিকা মম সাহা। পর্ব ২৯। সময় কখনো থেমে থাকে না। এই যে প্রেমের ঋতু বসন্ত, সে কি প্রেমিক হারানোর যন্ত্রণায় কবু নিশ্চুপ থাকে? থাকে না। কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলে। আর খুব সহজে সে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে বাঁচতে শিখে যায়। সময়টা রিক্ত শীতের মাস, নভেম্বরের মাঝামাঝি। শহরের কঠিন শরীর চাদরে ঢাকা শীতকাল। বাহার ভাইয়ের জেল জীবনের অতিক্রান্ত ২৭ দিন। বদলে গেছে সব কিছু। চিত্রারা ফিরে এসেছে নিজের বসতভিটাতে, সওদাগর বাড়িতে পিনপতন নীরবতা। কোথাও যেন দূর বন হতে ভেসে আসে কানাকুয়োর অক্লানের সুর। বাতাসে বাতাসে কেমন স্বজন হারানোর শোক। সেই শোক ভুলানোর জন্য আফজাল সওদাগর অহির বিয়ের তারিখ ঠিক করেছেন আবার। ডিসেম্বরের মাঝামাঝিতে তিনি সেরে ফেলতে চান বিয়েটা। অন্তত এই সুবাদে আনন্দরা হুমড়ি খেয়ে পুরুক বাড়ির আঙ্গিনায়। হাসিরা না হয় আরেকটা বার বাঁধনমুক্ত হোক। প্রতিটি মানুষের মাঝে নিজস্ব ভাঙন, অথচ প্রকাশ্যে তারা করছে ভালো থাকার চেষ্টা। ৭ নয়। মিরপুরের আধুনিক কলোনি শেওড়া পাড়ার পাশ ঘেঁষে যাওয়া শুনশান জনমানবহীন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে তার সাদা থ্রিপিস। চোখে লাগানো রোদ চশমা এবং মুখে লাগানো মাস্ক। খুব ধৈর্যের সাথে মিনিট কয়েক ব্যয় করে সে এখানে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। শীতের মৌসুম, অথচ তার শরীরে কোনো শীত বস্ত্র নেই। বরং হালকা ঘামের আভাস দেখা দিচ্ছে তার দেহ জুড়ে। আরও মিনিট ৫ ব্যয় করতেই বড় আলিশান হোটেলটি থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি পরা উঁচু, লম্বা শক্তিশালী দেহের পুরুষ। মুখে লেগে থাকা মোহনীয় হাসি, শীতের শীতলতায় লাল লাল ওষ্ঠ। নির্দ্বিধায় সুপুরুষ বলা যায় তাকে। হোটেলের বাহিরে এসে কাঙ্ক্ষিত রমণীকে চোখে পড়তেই মুচকি হাসল সে। বেশ ভদ্রতার সাথে বলল, চিত্রা, এম আই রাইট? বেশ শান্তভাবে চিত্রা উত্তর দিল, হ্যাঁ গু। ভদ্রলোকটি পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে বলল, খুব ভুল না করলে আপনি বর্তমানের জেলখাটা আসামি বাহারের প্রেমিকা, তাই না? চিত্রার কোমল মুখমণ্ডল শক্ত হল, কর্কশ কণ্ঠে বলল, না। শুভাকাঙ্ক্ষী গু। চিত্রার উত্তরে বেশ দানবীয় এক হাসি দিল লোকটা। কোমরে দুহাত রেখে গা জ্বালানো হাসি দিয়েই বলল, হয় হয়, এমনই হয়, প্রেমিকের কঠোর সময়ে প্রেমিকারা তাদের পরিচয় দিতে চায় না। প্রেমিক তখন শুভাকাঙ্ক্ষী হয়ে রয়। লোকটার গা জ্বালানো কথায় বিরক্ত হল চিত্রা। চোখ মুখ বিরক্তে কুঁচকে এলো তার। অসহ্য রকমের এক মুখ ঝামটা দিয়ে বলল, প্রেমিক প্রেমিকার সংজ্ঞা শুনতে আমি আপনার কাছে আসিনি। দরকারেই এসেছি। আমার দরকারি কথাটা শুনবেন দয়া করে কি? হ্যাঁ বলুন। আমার আবার তত সময় নেই। বর্তমানে নিজের সামনের অবস্থানরত ছেলেটার সাথে কথা বলার ন্যূনতম ইচ্ছাও চিত্রার মাঝে নেই। তবুও বিপদের সময় ইচ্ছে অনিচ্ছার চেয়ে গুরুত্বটা বেশি ভূমিকা পালন করে। সেই জন্যই চিত্রা নিজেকে ধাতস্থ করে বলল, আপনি নিজের এমন পাওয়ার ভুল কাজে লাগানো বন্ধ করবেন গু। যেমন, আপনার জন্য আজ আমার বাহার ভাই দোষী না হয়েও ১৪ শিকের ওই অন্ধকার ঘরে আটকে আছে। তার উপর কোনো উকিল আমাদের পক্ষের কেস লড়তে ইচ্ছুক না। একমাত্র আপনি তাদের ভয় দেখাচ্ছেন বলে তারা রাজি হয়েও পিছিয়ে আসছে। রাজনীতি যদি কুকাজেই লাগান তবে সে রাজনীতির মানে কি? আর কিছু? নিজের এতগুলো কথার বিপরীতে সামনের লোকটার এমন উত্তরে ভীষণ বিরক্ত হল চিত্রা। মাথার মাঝে তরতর করে রাগেরা হামাগুড়ি দিল। মুখচোখ তার নিমিষেই লাল হয়ে উঠল, কণ্ঠধ্বনি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে সে চেঁচিয়ে বলল, আপনাকে আমি খুন করব গু। কথাটা বলার সাথে সাথেই চিত্রার গলাটা বেশ শক্ত করে চেপে ধরল লোকটা। এতক্ষণের ফুরফুরে মেজাজটা আর দেখা গেল না লোকটার মধ্যে। শরীর, চেহারা জুড়ে কেবল কাঠিন্যতা। সেই কাঠিন্যতা চলে গেল কণ্ঠস্বর অবধি। চিত্রার গলার মাঝে আরও চাপ দিয়ে ধীর কণ্ঠে বলল, আওয়াজ নিচে গু। ভয়ে, অস্বস্তি এবং ব্যথায় চিত্রার দম আটকে আসার উপক্রম। চোখমুখ উল্টে গিয়ে নাজেহাল অবস্থা। মুখ বেয়ে কিছুটা লালাও বেরিয়ে এল। চিত্রার এহেন দশা দেখে হয়তো মায়া হল লোকটার, ছেড়ে দিল সে চিত্রার গলা। আবার আগের মতন ফুরফুরে মেজাজ অথচ গাম্ভীর্যতা নিয়ে বলল, আপনাকে যদি এখানে মেরে পুঁতেও ফেলি তাহলেও কেউ আমার কিছু করতে পারবে না। কিন্তু আপনাকে কেন মারলাম না বলেন তো? কাশতে কাশতে চিত্রার অবস্থা নাজেহাল, কিন্তু লোকটার কথা শোনার জন্য তাকালো লোকটার মুখমণ্ডলে। চেহারার মাঝে উত্তরের আকাঙ্ক্ষা। লোকটা নিজের রোদ চশমাটা পড়তে পড়তে কিঞ্চিত ঠাট্টা করে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। আমার কাছে ধরা দিয়ে বেশ ভুল করেছেন। এবার পস্তানোর পালাগু।
চিত্রা কিছু বলতে গিয়েও বলতে পারল না, তন্মধ্যেই বিশাল কালো গাড়িটা দিয়ে লোকটা চলে গেল দৃষ্টি সীমানার বাহিরে। চিত্রা কেবল চেয়ে চেয়ে দেখল। এখানে আসাটা যে তার চরম ভুল হয়েছে তা সে মিনিটের মাঝেই উপলব্ধি করতে পারল। কিন্তু হয়তো উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছে। ৮-০। সারাদিন উকিলদের দরজায় দরজায় ঘুরে হতাশ চিত্রা বিরস মুখে বাড়ি ফিরল। ড্রয়িং রুমে তখন সওদাগর বাড়ির সকলেই প্রায় উপস্থিত। ক্লান্তিতে ভেঙে পড়া চিত্রাকে দেখতেই মুনিয়া বেগম নিজের হাতের চায়ের ট্রেটা টেবিলে রেখে ছুটে এলেন। মেয়ের বাহু জড়িয়ে ধরে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলিস আজ? শরীরটার কি অবস্থা করেছিস, দেখেছিস? চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে মায়ের দিকে তাকাল, হতাশ স্বরে বলল, ভালো উকিলের খোঁজ করতে গিয়েছিলাম আম্মু। বাহার ভাইটার যে ওখানে থাকতে কষ্ট হচ্ছে গি। মুনিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, সান্ত্বনা দিয়ে বললেন, এভাবে ভেঙে পড়লে তো হবে না। তোমার বাহার ভাইকে আমরা ফিরিয়ে আনবই। আমিও আমার কলিগদের সাথে কথা বলেছি ভালো উকিলের খোঁজ পাওয়ার জন্য। তুমি চিন্তা করো না, সব ভালো হবে। সত্যিই যদি সবটা ভালো হতো। কথাটা বলার পর পর বেরিয়ে এলো বিষণ্ণ দীর্ঘশ্বাস। আফজাল সওদাগর তখন সোফায় বসে কোনো গভীর ভাবনায় মগ্ন হয়ে ঝিমুচ্ছিলেন। চিত্রার কথা তার কর্ণগোচর হতেই চোখ মেলে তাকালেন, ক্ষীণ স্বরে বললেন, আমিও করেছিলাম উকিলের খোঁজ, কিন্তু কেউ রাজি হচ্ছে না গি। নুরুল সওদাগরের কথা থামতেই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোজা সওদাগর। খ্যাক খ্যাক করে বললেন, কেন কেন আপনাকে কেন ওই ছেলের জন্য উকিল খুঁজতে হবে? রাস্তার ছেলের জন্য এত কিসের দরদ আপনার? কেমন বেজন্মা ছেলে সে, এমন ভয়ানক পাপটা করেছে। কথাটা থামতেই সশব্দে কাচের টেবিলটা ভেঙে যাওয়ার শব্দ হল। সাথে সকলের দৃষ্টিগোচর হল চিত্রার রক্তাক্ত হাত, মুখে ভয়ঙ্কর ক্রোধানা। ভাঙা কাচের একটা টুকরো তুলে ধরে নিজের বড় চাচির দিকে তাক করে শাসানির স্বরে বলল, বাহার ভাইয়ের নামে আর একটা খারাপ কথা যদি আপনার মুখ দিয়ে বের হয় তবে জিহ্বাটা আর থাকবে না কথা বলার জন্য। উপস্থিত সকলে আহম্মক হয়ে তাকিয়ে রইল চিত্রার পানে। তাদের পরিচিত চঞ্চল আবেগী সেই ছোট চিত্রাকে খুঁজে বেড়াল এই মানবীর মাঝে, কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে সেই বাচ্চা চিত্রা রণচণ্ডীর রূপ ধারণ করেছে। মুনিয়া বেগম তাজ্জব বনে কেবল উচ্চারণ করল, চিত্রা। চিত্রার চোখে মুখে তখনও হিংস্রতা। হাতের কাজটা ছুঁড়ে মারল দূরে। অহি, চাঁদনি, অবনী বেগম, তুহিন সহ সবাই এই ভয়ঙ্কর চিত্রার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কাচ ভাঙার শব্দে নুরুল সওদাগরও নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। রোজা সওদাগর মুখে কাপড় চেপে কান্না আটকানোর অদম্য চেষ্টা করলেন। অভিযোগের স্বরে নিজের স্বামীর পানে তাকিয়ে বললেন, আপনি চুপ থাকবেন আজও? নিজের সন্তানের বয়সী মেয়ের থেকে এমন আচরণ পাব বলেই কি আমার এত ত্যাগ তিতিক্ষার পরে সাজিয়েছিলাম এ সংসার? এটাই কি আমার প্রাপ্য? আফজাল সওদাগর কিংকর্তব্যবিমু। তবে চিত্রা এমন আচরণ মানতে পারেনি সেও। গম্ভীর কণ্ঠে যখন সে চিত্রার উদ্দেশ্যে বলল, তোমার অন্যায় হয়েছে চিত্রা গি। তৎক্ষণাৎ চিত্রার তাচ্ছিল্য কণ্ঠে উত্তর ভেসে এল, আপনার চেয়ে আমার অন্যায়টা বোধহয় কমই বড় চাচা গু। আবার অয়াচিত নীরবতা গ্রাস করল সওদাগর বাড়িতে। প্রতিটি প্রাণী হতবিহ্বল। মেয়েটা কি পাগল হল? সবার নীরবতা ছাপিয়ে শোনা গেল চিত্রার কণ্ঠ, অসহায় স্বরে সে বলল, ভরণপোষণের দায়িত্বই যদি না নিতে পারেন তবে কেন সন্তানের ভার মাথায় নিয়েছিলেন চাচা? আফজাল সওদাগর, রোজা সওদাগর এবং নুরুল সওদাগর বাদে কেউ বুঝল না চিত্রার কথার মর্মার্থ। অনেক দিনের লুকানো রূপকথার অতীত বেরিয়ে আসতে চলেছে ভেবেই ধপ করে সোফায় বসে পড়ল আফজাল সওদাগর। মাথা নিচু করে বিধ্বস্ত কাচের দিকে তাকিয়ে রইল। মনে হল যেন হিমালয় ভেঙে পড়েছে। বড় চাচা মানুষটি তো হিমালয়ের চেয়ে কম ছিল না সওদাগর বাড়ির সদস্যদের কাছে, তবে হিমালয়েরও জঘন্য অতীত থাকতে পারে তা যেন সবার ভাবনার বাহিরে ছিল। নুরুল সওদাগর আজ কিছু বললেন না। বাহারকে জেলে নেওয়ার পর থেকেই লোকটা চুপচাপ থাকেন, কোনো রকমের কটূক্তি করেন না। এ যেন অগাধ পরিবর্তন। চাঁদনী আপা চিত্রার কাছে এলেন। স্থির নয়নে জোড়া অথচ চঞ্চল মন। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভয়ে দুরু দুরু কাঁপছে বুক। তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, চিতাবাঘ, কি বলছিস? পাগল হলি নাকি? চিত্রা হাসল, তাচ্ছিল্য করে বলল, না গো আপা, পাগল হইনি। তোমাদের কাছ থেকে লুকানো এতদিনের অস্বচ্ছ অতীতটা পরিষ্কার করছি। আমার বাহার ভাইয়ের তো কোনো দোষ নেই, তবে তার জন্য কেন এমন কথা উঠবে সেই কৈফিয়ত আমার চাই। রোজা সওদাগর ভীত হলেন।
ছোট ছোট চক্ষুদ্বয়ে ভর করলেন ভয়। ভীতু গলাই বললেন, চিত্রা, তোর মাথা গরম এখন, ভুলভাল বলিস না। কথাটা শুনতে স্বাভাবিক মনে হলেও কোথাও যেন চরম নিষেধাজ্ঞার আভাস। হয়তো সতর্কবার্তা। চিত্রা মানল না সেই সতর্কতা, কেবল তাচ্ছিল্য করে বলল, চাঁদনী আপা, একটু আগে তোমার আম্মু বলল না বাহার ভাই বেয়ে জন্মা? সেই বেয়ে জন্মা মানুষটা কার সন্তান জানো? তোমার বাবার। ড্রয়িং রুমে ছোটখাটো বউ মা ফাটল মনে হয়। আফজাল সওদাগর মুখ ঢেকে ফেললেন দুই হাতে। চাঁদনী ধমকে বলল, চিত্রা। কিন্তু চিত্রা থামল না। একটু অর্থপর হল সে। অনবরত বলে গেল বাহার ভাইয়ের জীবন বৃত্তান্ত। সবাই টান টান উত্তেজনা এবং অবাক ভাব নিয়ে শুনল সেই বৃত্তান্ত। কারো পা কাঁপছে, কারো বা চিত্ত। এতদিনের পুষে রাখা ঐতিহ্য ভেঙে গেলে তো ব্যথা হবেই। চিত্রা এক মনে বলল সবটা, কোনো বিরতি নেই, কোনো ক্লান্তি নেই। বাহার ভাইয়ের শরীর থেকে সব ধরনের কলঙ্ক যেন সে মুছে দিবে। পৃথিবীর বুকে বাহার ভাই কেবল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে। বাহার ভাইদের কোনো কলঙ্ক নেই। অনবরত দীর্ঘ এক বক্তব্যের পর থামল চিত্রা। তার পরিবারের লোক যেন সেই ধাক্কা সামলাতে না পেরে পাথর হয়ে গেছে। বড় চাচার মতন মানুষের অবহেলার জন্য আজ বাহার ভাই এবং তার পরিবারের এ দশা। চাঁদনী নিজেকে যথেষ্ট সামলে নিল। মাহতাবের ঘটনার পর থেকেই মেয়েটা নিজেকে এখন সামলে নিতে শিখে গেছে। সে নিজের বাবার দিকে স্থির দৃষ্টি ফেলে অসহায় কণ্ঠে বলল, আব্বু জানো, মাহতাব আর তোমার মাঝে আজ কোনো পার্থক্য আমি খুঁজে পেলাম। অথচ এটা তো হওয়ার কথা ছিল না। আফজাল সওদাগর কিছু বললেন না, তবে ধমকে উঠল রোজা সওদাগর। চাঁদনী সে ধমককে পাত্তা না দিয়েই বলল, মাহতাব হয়তো ইচ্ছেকৃত তার সন্তানকে মেয়ে রেয়েছে নিজের হাতে। অথচ তুমি অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের সন্তানের খুনি। তোমাকে যে মানুষটা ভালোবেসে বুকে যত্নে আগলে রেখেও তোমার চরিত্রে তকমা না লাগিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তুমি সে মানুষটারও খুনি। তুমি কিভাবে এত পাষাণ হলে আব্বু? আমার আব্বুর না নরম মাটির দেহ ছিল? মন তবে কেন এত পাথর হল? রোজা সওদাগর মানুষ হিসেবে যেমনই হোক, কিন্তু স্ত্রী হিসেবে পরিপূর্ণ। তাই তো স্বামীকে এমন প্রশ্নবিদ্ধ হতে দেখেও সে চুপ থাকতে পারল না। তেরে এলেন মেয়ের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার করে বললেন, তুই কাকে প্রশ্ন করছিস? এই মানুষটা কে, যে তোদের সুখের জন্য সারা দিনরাত খেটে গিয়েছে? আমি দিচ্ছি তোর প্রশ্নের উত্তর। আমার কারণে তোদের বাবা ওদের কাছে যেতে পারেনি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে পারে বল? আমিও পারিনি তাই স্বামীর ভাগ দিতে। যখন জানলাম আমার স্বামী বাহিরে ঘর করছে মানতে পারিনি তখন। তবুও চুপ ছিলাম নিজের অক্ষমতার জন্য। বিবাহিত জীবনে একটা সন্তানের মুখ দেখাতে পারিনি। আমার কি জোর খাটানো সাজে। কিন্তু যখন তুই হলি তখনই পেয়ে গেলাম তোর বাবাকে আটকানোর অস্ত্র। আমি জানতাম বাহারের মা যে প্রসব ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু আমি বলিনি। তুই স্বামীর ভাগ দিতে পারতি বল। সেই ছোট বয়সে এ সংসারে হাল ধরেছি। সংসারের বেরাকলে পড়ে ধীরে ধীরে ননির পুতুল থেকে কাঠের পুতুল হয়েছি। কিন্তু এ সংসার আমাকে কি দিল বল? স্বামীটাও শেষ অবধি বাহিরে সংসার পাতল, মানতে পারতি তোরা? তোর দাদির অত্যাচার সহ্য করতাম সন্তান নেই বলে, পাড়াপড়শির কটু কথা। কিন্তু দিন শেষে যদি তোর বাবা অন্তত আমার সাথে থাকতেন, তাহলে আমার আফসোস ফুরাত। এই যে যখন জানলাম চিত্রার জন্য তোর সন্তানটা বেঁচে নেই, তখনও আমি আমার অতীতের সেই ভয় থেকে এমন করেছি। আমি তো জানতাম আমার হাসিখুশি সংসারে ভেতরের খবর। ভয় হচ্ছিল এই ভেবে যে আমার মতন না তোরও আবার এমনভাবে পুড়তে হয়। আমিও তো দিনশেষে মানুষ, কষ্ট আমারও তো হয়। কিন্তু ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেদিন ওদের অসহায় অবস্থার কথা জেনে চুপ ছিলাম, আজ আমরাও একই জায়গায় দাঁড়ানো। হায় রে জীবন! কেউ আর কোনো কথা বলল না। একই অবস্থানে কেটে গেল অনেকটা সময়। বার ধাক্কায় সওদাগর বাড়ির ভিত্তিটা বেশ নড়বড়ে হল। আনন্দের বেলা ফুরালো। প্রাণগুলো আজ আধমরা। ৮-১ গভীর রাত। কুয়াশাময় আকাশ। শরীরের শীত কাপড়টা ভেদ করেও যেন শীতলতা ছুঁয়ে দিচ্ছে, যেমন করে দুঃখ ছুঁয়ে দেয় আমাদের। অহির হাতে ধোয়া উঠা কফির মগ। একটু খিদেও পেয়েছে তার। রাতের খাবার আজ কেউ খায়নি। এমন কথা শোনার পরও খাওয়ার ইচ্ছে ঠিক থাকে না। যে যার মতন মাথা দিয়েছে নরম বিছানায়। কেউ বা এমন অহির মতন আকাশে লিখেছে নির্ঘুম এক রাতের গল্প। ধোয়া উঠা গরম কফির মগে চুমুক দিতেই ফোনের ভাইব্রেশনে ধ্যান ভানে অহির। ফোনের স্ক্রিনে জলজল করে উঠে নৌশাদ নামটা। কয়েক সেকেন্ড সেই নামটার দিকে তাকিয়ে থেকে কলটা রিসিভ করে অহি। সাথে সাথে ওপাশ থেকে নৌশাদের কণ্ঠ ভেসে আসে। আমি জানতাম আপনি ঘুমাননি। অহি আকাশের দিকে তাকিয়ে কফির কাপে দ্বিতীয় চুমুকটা দিয়ে বলল, কিভাবে? আপনার মন খারাপ তাই? জানলেন কিভাবে? অহির প্রশ্নের উত্তরটা ঠিক সাথে সাথে দিল না নৌশাদ, বরং বেশ খানিকটা সময় নিয়ে বলল, বিয়ের তারিখটা কি পিছিয়ে দিব? নৌশাদে প্রশ্নে কেমন অসহায়ত্বের সুর। খারাপ লাগল অহিরও। লোকটা নিরেট ভদ্রলোক, আগাগোড়া ভালো মানুষ। এই ক্ষেত্রে অহি তার ভাগ্যের উপর কৃতজ্ঞতা স্বীকার করে। এতটা ভালো মানুষ তার জীবনে আসবে সে ভাবেইনি। অহিকে চুপ থাকতে দেখে নৌশাদ নিজেই বলল,
বাহার ভাই ফিরে আসুক, আমরা না হয় তখন ধুমধাম করে বিয়ের সেলিব্রেশন করব। অহি উত্তর দিল না। পরিস্থিতির এ অবস্থায় বিয়ের অনুষ্ঠানটা বেমানান। অথচ বারবার এমন বিয়ে পিছিয়ে নিলে দেখতেও দৃষ্টিকটু লাগবে। নৌশাদের পরিবারও বা কিভাবে নিবে বিষয়টা ভেবেই অহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অহির ভাবনা হয়তো বুঝল নৌশাদ, দীর্ঘশ্বাসের আড়ালের কথাগুলো হয়তো পৌঁছে গেল নৌশাদ অবধি। তাই তো সে তৎক্ষণাৎ বলল, আশেপাশের চিন্তা করার প্রয়োজন নেই আপনার। আপনি কেবল আপনার মনের কথা শুনুন, বাকিটা আমি সামলে নেব। একদিন বৃষ্টিস্নাত রাতে একজন মানুষ বলেছিল ভালোবাসা নাকি মানসিক শান্তি। আমি তা আজ বুঝি। এই যে আপনার সাথে 2-3টে কথা হয়, সেটাই আমার মানসিক শান্তি। আমি এভাবেও কাটিয়ে দিতে পারব। আমার মানসিক শান্তিরও কিছু শান্তির প্রয়োজন, তাই না? আপনি বরং সময় নিন। নৌশাদের এমন স্নিগ্ধ কথায় মুগ্ধ হল অহি। একটা মানুষের পরিপূর্ণতা কি? যখন একজন মানুষ আরেকজন মানুষের তৃপ্তিতে খুশি হয়, তখনই একজন মানুষের পরিপূর্ণতা সেটা। আর নৌশাদ নামের ছেলেটা পরিপূর্ণ। এই ছেলেটাকে ভালো লাগা থেকে এখনও ভালোবাসাতে আনতে পারেনি দেখে খারাপ লাগে অহির। তবে ভালোবাসা কি আর হাতের মোয়া? যখন তখন যাকে তাকে দেওয়া যাবে? অহি ক্ষীণ স্বরে উত্তর দিল, আমি ভেবে জানাব। রাখছি। নৌশাদ আর কোনো বাক্যবয় না করে ফোনটা রেখে দিল। এই মানুষটার মতন বোধহয় অহিকে আর কেউ বুঝতে পারবে না এই জীবনে। এমন মানুষও পাওয়া ও ভাগ্যের ব্যাপার। কফির কাপটা ঠান্ডা হয়ে গিয়েছে ততক্ষণে। অহি রুম ছেড়ে বের হল। কফির কাপটা রান্নাঘরে রাখতে গিয়ে দেখে বাড়ির কাজের মেয়ে দোয়েলের শোবার দরজা খোলা। কৌতূহল বশত অহি উকি মেরে দেখে মেয়েটা ঘরে নেই। কপাল কুঁচকে আসে তার। অতঃপর নজর যায় তাদের ড্রয়িং রুমের পাশে লাগোয়া ছাদের সিঁড়ির দিকে। ছাদের দরজাও খোলা। ছাদের দরজার দিকে তাকাতেই অহির বুকটা কেমন শূন্য শূন্য লাগে। বাহার ভাই বাড়ি ছাড়ার পর এতগুলো দিন ছাদে উকি দেওয়া হয়নি তার। মনের শূন্যতা মানা যায়, কিন্তু স্মৃতির শূন্যতা মানা যায় না। ছাদে যখন গিয়ে দেখবে আগের মতন চিলেকোঠার ঘরে হলুদ বাতিটা জ্বালানো নেই, কিংবা গিটারের টুংটাং শব্দ আসছে না, তখন স্মৃতির দেয়ালে যে শূন্যতা তৈরি হবে তা অহিকে জ্বালিয়ে দিবে। কিন্তু আজ এতদিন পর গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল অহি। কিছুটা শূন্যতা কুড়ানো যাক না হয়। ছাদের বাপাশের দিকে লাইট জ্বলছে, যা রীতিমতো পুরো ছাদটাকে আলোকিত করার কাজ সম্পাদন করছে। ছাদের খসকসে উঁচুনিচু মেঝেতে পা গুটিয়ে বসে আছে চিত্রা। তার সামনেই দোয়েল বসা। চিত্রার দিকে এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে কোমল স্বরে বলল, ছোট আপা, খাইয়া লন না দুধটা। চিত্রা নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো দোয়েলের পানে, বিষণ্ণ স্বরে বলল, তোকে আমার জন্য দুধ আনতে কে বলেছে? কেন, বাহার ভাইজান? দোয়েলে উত্তরে চমকানোর সাথে সাথে অবাকও হল চিত্রা। বিস্মিত কণ্ঠে বলল, বাহার ভাই? বাহার ভাই তোকে কিভাবে বলল? মজা করছিস আমার সাথে? বিরক্ত করিস না তো। মজা করুম কেন? আমি সত্যিই কইছি আপা। বাহার ভাইজানি বলছে আপনারে প্রতি রাতে 1 গ্লাস কইরা বাদাম দুধ দিতে। চিত্রার কুচকানো কপাল আরও কুচকে গেল। অবাক ভাবটা তখনও তার চোখমুখে স্পষ্ট। সে আবার প্রশ্ন করল, বাহার ভাই তোকে কখন বলেছে এটা? আইজই বলছে। আপনি তো 2 দিন ধীরা জ্বরে লাইগা দেহা করতে যাইতে পারেন না, তাই আইজ বাজার করার নাম দিয়া আমি গেলাম। আপনার আব্বার থানাতেই তো তারে রাখছে। আমি যখন গেছি তখন চাচা থানায় ছিল না। জানেন আফা, বাহার ভাইজানের লগে দেহা করার লাইগা ওই পুলিশ হাবিলদাররে আমার 500 টাকা দেওয়া লাগছে। বাহার ভাইজান তো আমারে দেখাই আপনার কথা জিজ্ঞাস করছে। আমি যখন কইলাম আপনি অসুস্থ, তখনই আমারে হেই কইছিল আপনারে যেন প্রতি রাইতে বাদাম দুধ খাইতে দেই। 16 বছরের কিশোরী দোয়ালের কথা শুনে অবাক হল চিত্রা। এতটুকু একটা মেয়েও কিনা বাহার ভাইকে দেখতে 500 টাকা খরচ করেছে। চিত্রা ক্ষীণ হাসল, কোমল কণ্ঠে বলল, তুই এতখানি টাকা খরচ করতে কেন গেলি? কি পেলি এত টাকা? চিত্রার কথায় চোখ বড় বড় করল দোয়েল। তার যে পছন্দ হল না কথাটা তা চোখে মুখে ফুটে উঠল। সে মুখ বাঁকিয়ে বলল, আল্লাহ, যামু না কেন? ভাইজান কত ভালো মানুষ। তারে দেখার লাইগা আমি 500 কেন, এর বেশিও দিতে রাজি। আম্মার ওষুধ কেনার লাইগা যে টাকাটা রাখছিলাম, সেইখান থেইকাই দিছি। আম্মা এই মাসে একটা ওষুধ না হয় কম খাইল। জানেন আফা, ভাইজান প্রায়ই আমারে 2-3 হাজার কইরা টাকা দিত আম্মার ওষুধের লাইগা। আর খালি কি তো দোয়েল, দেখে রাখিস আম্মারে। মনে রাখিস তোর বড় সম্পদ ওই মানুষটা। তখন তো বুঝতাম না ভাইজান কেন এমন কইত, কিন্তু আইজ তো বুঝলাম মানুষটার মনে কি কষ্ট আছিল। ভাইজান আমারে কত গুলান বইও আইনা দিছিল আপা, কইছিল আমারে পড়তে। পড়ালেহা করলে নাকি আম্মার দুঃখ মুছা যাইব। হেই মানুষটা আইজ হেই অন্ধকার ঘরে কেমন কইরা থাহে আপা? তার তো অনেক কষ্ট হয়, তাই না কন? ভাইজানরে আপনি ফিরায় আনবেন তো? কান। শেষের কথাগুলো বলতে বলতে সর্ষি কন্যা দোয়েল ঠোঁট ভেঙে কেঁদে দেয়। সিঁড়ির কোনায় দাঁড়িয়ে থাকা অহির চোখেও অশ্রু আসে, কেবল কাঁদে না চিত্রা। চোখ ভরে দেখে দোয়েলকে। একটা ছন্নছাড়া মানুষ পুরো পৃথিবীর বুকে কেমন মায়া ঢেলে দিয়ে গেছে। মানুষটা নাকি ভালোবাসতে জানে না। মানুষটার মতন অমন করে কজনই বা ভালোবাসতে পারে?
চিত্রা দোয়েলের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না দোয়েল, তোর ভাইজান ফিরে আসবে। আমি তো আছি, তাই না বল? তুই আমার উপর বিশ্বাস রাখিস না? দোয়াল টালমলে অশ্রু চোখে এবং মুখে তৃপ্তির হাসি নিয়ে বলে, আপনার উপরই এখন আমার ভরসা, আপা। চিত্রা কেবল মলিন হাসে। দূর হতে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা ওহিও ক্ষীণস্বরে বলে, আমিও তোর উপর ভরসা করে আছি চিত্রা। ফিরিয়ে আনিস তাকে। অতপর সে ফোনের স্ক্রিন অন করেই খুদে বার্তা পাঠাল নৌশাদের ফোনে, বিয়েটা তারিখ অনুযায়ী হবে। একটা রাতের আকাশে কতগুলো মানুষের হৃদয় উজাড় করা বিশ্বাস পাওয়ায় আকাঙ্ক্ষা ভেসে বেড়াচ্ছে, পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। ৮-২ আজ বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার। শীতের কুয়াশামাখানো আকাশেও রৌদ্রের উত্তাপ। বুঝাই যাচ্ছে দুপুর ঘনিয়েছে। চিত্রা দ্রুত উঠল। সারা রাত মাটিতে শুয়ে থাকার ফলে পিঠ ব্যথা হয়ে গেছে। কয়েকদিন যাবত অতিরিক্ত ঠান্ডা লেগেছে। রাত হলেই শরীর কাঁপিয়ে জ্বর আসে, বুক ব্যথা করে। এমন দিনের পর দিন মেঝেতে ঘুমালে ঠান্ডা তো লাগবেই, তাও আবার শীতকাল। মুনিয়া বেগমের জন্য একদিন অনেক রাগারাগিও করেছেন। চিত্রা কেবল এতটুকু বলেছে, আমার বাহার ভাইয়েরও আজ এমন শীতল মেঝেতে ঠাঁই হয়েছে, সে পারলে আমি কেন পারব না? মুনিয়া বেগম মেয়েকে আর কিছু বলতে পারল না। কথাগুলোর গভীরতা যে অনেক। শরীরে এমন গা কাঁপানো জ্বর নিয়েও ঠান্ডা পানিতে গোসল করল চিত্রা। শরীর বেশ শৌখিন একটা বস্তু। এটাকে আরাম দিলে ননির পুতুল হবে, আরাম না দিলে কাঠের পুতুল। এর সাথে এত কোমলতা দেখানোর কিছুই নেই। গোসল সেরেই ঝটপট তৈরি হয়ে নিল সে। আজ কোর্টে হেয়ারিং আছে। বাহার ভাইয়ের কেইসটা দ্রুতই কোর্টে উঠছে। কিন্তু উকিল না পাওয়ার কারণে ঘুরে ফিরে বারবার সময় দেওয়া হচ্ছে বাহার ভাইকে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাভ হচ্ছে না। প্রমাণ সব বাহার ভাইয়ের বিপক্ষে। কেসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে দোষী মনে হচ্ছে তাকেই। মেয়েটিকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটাতেও বাহার ভাইয়ের আঙ্গুলের ছাপ। অথচ বাহার ভাই রিটা বের করার জন্য ধরেছিলেন। মেডিকেল রিপোর্টও বাহার ভাইয়ের বিপক্ষে। তুমুল টাকার কাজ যে এটা তা আর বুঝতে বাকি নেই কারো। আর এত দ্রুত কেসটা চলার পেছনেও যে বিরাট হাত আছে তাও সবাই জানে। এসব ভেবেই হতাশার শ্বাস ফেলে নিচে নেমে এলো চিত্রা। রান্নাঘরে তখন দোয়েল আর বড় চাচি রান্না করছে। চাচির চোখমুখ স্বাভাবিক। গতকাল যে এত কিছু হলো তার কোনো প্রভাবই তার চোখে মুখে নেই। গম্ভীর চোখমুখ। চিত্রা বাহিরে যেতে উদ্যত হতেই দোয়েল রান্নাঘর থেকে ছুটে আসে। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আপা, খাড়ান না। চিত্রা দাঁড়াল। ব্যস্ততা মেশানো কণ্ঠে বলল, কি হয়েছে? তাড়াতাড়ি বল, দেরি হচ্ছে। দোয়েল নিজের হাতের টিফিন বক্সটা চিত্রার হাতে দিতে দিতে বলল, ডিমসহ বড় বড় ইলিশ মাছের টুকরা, বেগুন আলু দিয়া ঝোল করছি, আর সাদা গরম ভাত। ভাইজানের তো অনেক পছন্দ। কতদিন মানুষটা ভালোমন্দ খায় না। নেন, উনারে দিয়েন। চিত্রা টিফিন বক্সটা নিতে নিতে সন্দিহান কণ্ঠে বলল, মাছ কে এনেছে? রেঁধেছে কে? চিত্রার প্রশ্নে আমতামতা করল দোয়েল। পরক্ষণেই তাড়াহুড়ো করে বলল, আপনার না দেরি হচ্ছে আপা, এন যান, সব ভালো হবে দেইখেন। চিত্রাও আর অপেক্ষা না করে বেরিয়ে গেল বাড়ি থেকে। দোয়েল রান্নাঘরের দিকে তাকিয়ে ক্ষীণ হাসি দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। ৮-৩ মানুষের পরিপূর্ণ হইচই কোলাহলে ভরা কোর্টের প্রাঙ্গণে এসে দাঁড়াল চিত্রা। আশেপাশে তাকাতেই দেখল, বড় দালানের কিনারায় বেঞ্চিতে বসে আছে বাহার ভাই। চিত্রা দ্রুত পায়ে সেখানে গেল। পুলিশের পোশাকে থাকা নিজের বাবাকেও দাঁড়িয়ে থাকতে দেখল চিত্রা। কোনোরকম অনুমতি না দিয়ে সে বসে পড়ল বাহার ভাইয়ের পাশে। নুরুল সওদাগর কিছু বললেন না, বরং কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। চিত্রাকে দেখেই মলিন হাসল বাহার। কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, শরীর কেমন? চিত্রা এই ভেঙে যাওয়া বাহার ভাইকে দুচোখ ভরে দেখল। প্রশ্নের উত্তর না দিয়ে বেশ নরম স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমাদের ঠিক একটা গতি হয়ে যাবে। চিত্রার কথায় হাসল বাহার। মাথায় হাত বুলিয়ে বলল, ভেঙে পড়ছ কেন? তোমাকে ভালো থাকতে হবে। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকব। চিত্রার কান্না এলো দুচোখ ভরে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালাল। তবে চোখের জল যে বরাবরই অবাধ্য। সে তার নিজ গতিতে ঝরে পড়ল। বাহার মিছি মিছি রাগ দেখাল, মিছে ধমক দিয়ে বলল, কাঁদছ কেন? একদম এখান থেকে ফেলে দিব। বাহারের ধমকে ফিক করে হেসে দিল চিত্রা। তার ওই হাসি হাসি মুখের দিকে অপলক তাকিয়ে থেকে মোহনীয় কণ্ঠে বাহার ভাই বলল, তোমার আর আমার সংসার হলে খারাপ হবে না বলো? ২-৪ দিন তোমার হাসি দেখে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে, তাই না? চিত্রার হাসি হাসি মুখটা কেমন চুপসে এল। বিবশ কণ্ঠে বলল, আমাদের একটা সংসার হলে আমি পৃথিবীর সকল স্বার্থপরতা ভুলে যেতাম বাহার ভাই। পৃথিবী কোথায় স্বার্থপর? সে তো তার জায়গায় ঠিকই আছে। আমরাই বরং কিছু নিয়ম মানতে পারি না। তবে মানিয়ে নেওয়াটাই উচিত। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। ক্ষীণ স্বরে বলল, খাবার এনেছি, খাইয়ে দেই। আমার কাছে অনুমতি না দিয়ে নিজের বাবার কাছে নেও, কারণ আমি তার দায়িত্বে। না চাইতেও চিত্রা নিজের বাবাকে ডাক দিল, স্যার। নুরুল সওদাগর কিঞ্চিত চমকালেন।
প্রায় 28 দিন পর মেয়েটা তাকে ডাকল, তাও অন্য কোনো নামে। সেদিন রাতের সেই আহাজারির পর থেকে মেয়েটা আর তাকে ডাকে না। কেমন গম্ভীর হয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে নুরুল সওদাগর উত্তর দিলেন, হ্যাঁ, আপনাদের আসামির জন্য বাড়ি থেকে খাবার এনেছি। খাওয়াতে পারব, নাকি মুখের খাবারও কেড়ে নিবেন? শেষের কথাটাই তুমুল তাচ্ছিল। নুরুল সওদাগর তা গায়ে মাখলেন না, বরং ধীর কণ্ঠে বললেন, পারো। অনুমতি পেতেই চিত্রা হাত ধুয়ে ভাত মাখাল। বেশ আয়েশ করে এক লোকমা তুলে দিল বাহারের মুখে। বাহার ভাইয়ের চোখগুলোতে তখনও টলমলে অশ্রুর চিলিক। তা দেখে চিত্রারও কান্না এলো, কিন্তু সে শব্দ করে কাঁদল না। নীরবে বিসর্জন দিল অশ্রুকনা। দূর থেকে এমন দৃশ্য দেখে অবাক নয়নে পথচারীরা চাইল। কোর্টের বামপাশে চায়ের দোকানের সাথে দাঁড়িয়ে থাকা ওহি এবং অবনী বেগমও দেখে কাঁদলেন কিছুটা। নুরুল সওদাগর আরেকটুখানি দূরে সরে গেলেন। ছেলেমেয়েগুলোর এমন দৃশ্য কত মানুষ চোখ মেলে দেখল। অবশেষে শেষ মুহূর্তে নিজেকে দমিয়ে রাখতে পারল না চিত্রা। বাহার ভাইয়ের গলা জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠে বললেন, আমাদের একটা সংসার হলে খারাপ হতো না বাহার ভাই। তবুও কেন বিধাতার এমন বিধান? খুব ভালো কিছু যে হতে নেই রঙ্গনা। মানুষ দেখল দুজনের হাহাকার। কেউ কেউ চোখের জল মুছল। বিচ্ছেদে এত ব্যথা কেন? 8-4। বাহিরে উতলা মন নিয়ে অপেক্ষারত চিত্রা। টানটান উত্তেজনায় হাঁসফাঁস করছে মন। কোর্টের ভেতরে যায়নি সে। কি হবে না ভেবেই আর যাওয়া হয়নি। আজ নাকি কেসের শেষ শুনানি। এরপর হয়তো বদলে যাবে সব। ভয়ে আশঙ্কায় তরতর করে চিত্রার গায়ের তাপমাত্রা বাড়ল। অস্থির পায়ে পায়চারি করল সে। তন্মধ্যেই কোর্ট থেকে ওহি আপা, ছোট চাচি বেরিয়ে এলেন। চিত্রার হৃৎপিণ্ডের গতি যেন আকাশ ছুঁয়েছে। হাত পা কাঁপছে তার। তবুও সে কোনমতে ছুটে গেল তাদের দিকে। অস্থির চিত্তে অনবরত প্রশ্ন করল, কি হয়েছে ওহি আপা? চাচি কি বলল ওখানে? আর একটু কি সময় দিয়েছে আমাদের? ভালো কিছু কি হয়েছে? ওহি আপা এবং চাচির মুখ থমথমে। অবনী বেগম চিত্রাকে এক হাতে জড়িয়ে ধরে উৎকণ্ঠিত গলায় বলল, আল্লাহ, তোমার তো শরীরে অনেক জ্বর। বাড়ি চলো তাড়াতাড়ি। চিত্রা বিরক্ত হল। বেশ উচ্চস্বরে বলল, ভেতরে কি হয়েছে চাচি? বলুন না। ডিসেম্বরের 20 তারিখ, বাহার ভাইয়ের ফাঁসি। চিত্রা যেন কিছুটা সময়ের জন্য থমকে গেল। কণ্ঠধ্বনিতে আটকে গেল শব্দরা। কাপা কাপা কণ্ঠে বলল, তুমি মজা করছো আপা? চিত্রার প্রশ্নে ডানেবামে মাথা নাড়াতে নাড়াতে কেঁদে দিল ওহি। চিত্রা অনবরত লের মতন ডানেবামে মাথা নাড়াতে নাড়াতে বলল, না না, আমার বাহার ভাইয়ের সাথে আমার অনেকগুলো বছর বাঁচা বাকি। না আপা, তুমি কি বলছ? এটা কি বললে তুমি? অশান্ত চিত্রাকে সামলানোর আগেই কোর্ট থেকে বেরিয়ে এলো বাহার ভাই। দুহাত মেলে ধরে ডাক দিল, রঙ্গনা। চিত্রা চঞ্চল দৃষ্টিতে তাকালো বাহার ভাইয়ের পানে। বাহার ভাইয়ের হাতের দিকে তাকিয়ে ছুটে গেল সেদিকে। কিন্তু যেই মুহূর্তে সে বাহার ভাইয়ের বুক পাজরে মুখ লুকাবে, ঠিক সেই মুহূর্তে হাত গুটিয়ে নিল বাহার। মুচকি হেসে বলল, এই বুকে যে তোমাকে ঠাঁই পেতে দিল পৃথিবী, পরজন্মে না হয় লুটিও হেতায়। চিত্রা হাউমাউ করে কেঁদে উঠল। বাদ ভাঙল কান্নার। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো হওয়ার কথা ছিল না বাহার ভাই। এটা তো কথা ছিল না। আপনি কথা ভাঙছেন কেন? এটা তো কথা ছিল না। বাহার ভাই অশান্ত চিত্রাকে দেখল। ততক্ষণে সেই মানুষটার চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে অশ্রু। মুখে লেপ্টে আছে মায়াবী হাসি। মোহনীয় কণ্ঠে সে বলল, ভেঙে পড়লে হবে বলো? তোমার তো এখন অনেক দায়িত্ব। বাহার ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো পূরণ করবে না? তোমার বাবার কাছে নূপুর জোড়া গচ্ছিত আছে। যেদিন আমাকে পৃথিবী ছাড়ার হুকুম দিয়েছে, সেদিন না হয় সেই নূপুর জোড়া আমার বোনের কবরে রেখে দিয়ে এসো। রাখবে না বলো? চিত্রা জোর করে নিজের মাথাটা চেপে ধরল বাহার ভাইয়ের বুকে। অভিযোগে স্বরে বলল, ও বাহার ভাই, এমন করছেন কেন? আপনি জানেন না অষ্টাদশী আপনাকে ছাড়া থাকতে পারে না? আপনি তো এত নিষ্ঠুর না বাহার ভাই। তবে কেন কষ্ট দিচ্ছেন আমাকে? আপনারে ছাড়া আমি কেমন করে থাকব বলেন? পারব না আমি। আমার বুকের ভেতর কেমন যন্ত্রণা হচ্ছে জানেন? আমার দমবন্ধ হয়ে আসছে। আপনি ছেড়ে গেলে আমি বাঁচতে পারব না বাহার ভাই। অষ্টাদশীর বুকের মাঝে এমনভাবে এক্কাদোক্কা খেলে পালিয়ে যাওয়ার ফন্দি আঁটতে পারলেন বলুন? আপনারে ছাড়া বাঁচব না যে। বাঁচবে রঙ্গনা। পৃথিবীতে একটা তিক্ত সত্যি কি জানো? আমরা মানুষ হারিয়েও বাঁচতে পারি। প্রকৃতপক্ষে আমাদের যা মনে হয় তা বাস্তবে ঘটে না। আমরা মানুষ, নীল তিমি নই যে সঙ্গী হারানোর শোকে মরে যাব, কিংবা কাকের মতন নিঃসঙ্গ জীবন যাপন করব। আমরা হলাম গিয়ে মানুষ, আর আমাদের মানুষ ভুলে বেঁচে থাকার অদম্য শক্তি আছে। তুমি সামলে নেও নিজেকে রঙ্গনা। মনে রেখো, তুমি ভেঙে পড়ো না এভাবে। কেউ থাকে না চিরদিন সাথে। রঙ্গনা, তোমার সংসার করার স্বপ্ন পূরণ হোক। আমার সাথে না হয় না হলো, অন্য কারো সাথে পূরণ হোক। আমাদের অয়াচিত বিচ্ছেদ ভুলে খুশি হও তুমি। তোমার একটা সংসার হোক, অল্প বিস্তর ভালোবাসার নামে। আমায় তুমি খুঁজে নিও পরিচিত কোনো ডাকনামে।
বাহার ভাইয়ের মুখে মায়াবী হাসি, রঙ্গনার গগন ফাটানো চিৎকার। বাহার ভাই কথা রাখেনি, আল্লাহ! বাহার ভাই কথা রাখেনি। চলবে। কেবল বলবো আগামী পর্ব অবধি অপেক্ষা করে তারপর গা লি দিবেন।